দুর্নীতি দমন কমিশন গঠন, আইনের পরিবর্তন সহ নানা পদক্ষেপেও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না। এই অবস্থায় ন্যায়পাল নিয়োগ জরুরি বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এটি বাস্তবায়ন হলে তথ্য পাওয়ার সাথে সাথেই লিখিত অভিযোগ দায়েরের আগেই ব্যবস্থা নেওয়া শুরু করা যাবে। এর পাশাপাশি সরকারি চাকরির বিধিমালা কঠোর করার পরামর্শও অনেকের। মাস দুয়েক ধরে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে তোলপাড় দেশ জুড়ে। এরপর আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়েও প্রশ্ন ওঠে। কোরবানির ঈদের আগে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অস্বাভাবিক সম্পদ নিয়েও শুরু হয় আলোচনা। সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতি 5 বছর পর সম্পদের তথ্য জমা দেওয়ার কথা কর্মকর্তাদের। তবে আয়কর রিটার্নে তথ্য দেয়া হয়েছে বলে বেশিরভাগই দায়িত্ব এড়িয়ে যান। আর এখানেই বড় গলদ দেখছেন আইনজীবীরা। যে আমার তো ইনকাম ট্যাক্সে সব কিছু দেওয়াই আছে, ইট রিয়েলি ডাজন্ট মেক এনি ডিফারেন্স। আমি একটা দুর্নীতি করি, আমি একটা ইয়াবা ব্যবসা করি, আমি সেটার টাকা দিয়ে একটা 24 তলা বিল্ডিং বানাই এবং সব ট্যাক্স আমি ডাবল দিয়ে রাখি। একটা ফ্লোরের জন্য আমি 3টা হেডে ট্যাক্স দিই, বাট ডাজ ইট মিন যে আমার সোর্সটা ইলিগাল? নিয়মিত সম্পদের হিসেব দেওয়ার বিধান কার্যকর করা কিংবা আইন সংশোধন করে নতুন পদ্ধতির পরামর্শ দিয়েছেন অনেক আইনজীবী। যখন আপনি পিএলআরে যাচ্ছেন, তখন আপনি তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে যাচ্ছেন। ওই হ্যান্ডসাম অ্যামাউন্ট নেওয়ার আগ মুহূর্তে যদি গভর্নমেন্টের ভিজিলেন্ট টিম দেখেন যে উনি কত টাকার প্রপার্টি আছে, সন্দেহজনক হয়, তাইলে তো বোঝা যাচ্ছে উনি সৎভাবে বা অসৎভাবে নিচ্ছে। এবং যদি মনে করে অসৎভাবে নিচ্ছে, তাহলে পিএলআর হিসেবে যে টাকাটা পাবে ওই টাকাটা সে আটকে দিতে পারবে। কর্মকর্তাদের দুর্নীতি ঠেকাতে এতদিনেও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ অনেক বিশ্লেষক। এমন বাস্তবতায় ন্যায়পাল নিয়োগের তাগিদ তাদের। তার এখতিয়ারের মধ্যে রয়ে গেছে যে কোনো সরকারি প্রতিষ্ঠান যদি কোনো রকমের অনৈতিক কাজ করে, বেআইনি কাজ করে, আইনের লঙ্ঘন করে, তাহলে কিন্তু সেখানে প্রশ্ন করতে পারেন এবং সেটা তার বিবেচনা নিয়ে সেখানে তদন্তের ব্যবস্থা করতে পারবেন। দুদক তখনই কাজ করে যখন তার কাছে কোনো একটা তথ্য বা অভিযোগ যায়। ন্যায়পালের কিন্তু ক্ষমতা আরো অনেক বিস্তৃত, অনেক বেশি। তাকে কিছু অপেক্ষা করতে হবে না। 1998 সালে ন্যায়পাল নিয়োগে উদ্যোগ নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, তবে শেষ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাগজে কলমে মাত্র 20 কোটি টাকার সম্পদের মালিক এনবিআরের আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এর মধ্যে নগদ টাকা 13 কোটি, কোনো কোম্পানিতে নাকি মালিকানা নেই। মতিউরের আয়কর নথি বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে, অথচ সরেজমিন অনুসন্ধানে মিলেছে উল্টো চিত্র। এদিকে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি ও দুদক। সেগুলো যাতে আমরা এডিআর এর সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন, শেয়ার বাজার থেকে মুনাফা করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সবশেষ আয়কর নথিতে শেয়ার বাজারে 82 লাখ টাকা বিনিয়োগের তথ্য দিয়েছেন। নগদ আছে 12 কোটি 97 লাখ টাকা। এছাড়া 50 লাখ টাকার এফডিআর, 3 কোটি টাকার অকৃষি সম্পত্তি এবং একটি মৎস্য খামারকে 50 লাখ টাকা ঋণ দেয়া আছে মতিউরের। সরেজমিন অনুসন্ধানে মিলেছে ঠিক তার উল্টো চিত্র। নরসিংদী ও গাজীপুরে পাওয়া গেছে তার বড় 2টি রিসোর্ট। ঢাকাসহ বিভিন্ন স্থানে মিলেছে প্রাসাদের মতো বাড়ি। পরিবার মিলে চলেন বিলাসবহুল গাড়িতে, আছে কয়েকটি শিল্প কারখানা। কিন্তু এসবের কিছুই নেই আয়কর নথিতে। সেখানে শুধুই হাস্যকর তথ্য। বড় অনেকগুলো ঘটনার একটি, সুতরাং এইটার একটা দৃষ্টান্তমূলক যদি আমরা পরিণতি দেখি এবং তদন্তটা যদি খুবই স্বচ্ছভাবে হয়, সেইটা একটা বড় উদাহরণ তৈরি করবেন। এদিকে মতিউরের এক স্ত্রী ও কন্যা আয়করের সম্পদ দেখিয়েছেন 52 কোটি টাকা। এসবের বাইরেও অনেক সম্পদ নিয়ে আলোচনায় এই পরিবার, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এজন্য এনবিআরের কাছে নথি চেয়েছে সংস্থাটি। পাশাপাশি মতিউর পরিবারের সম্পদ যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সিআইসিকে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি এটা প্রক্রিয়া হয় এবং এটার মধ্যে যদি দীর্ঘসূত্রিতা না থাকে, সেইটা হলো সবচেয়ে সবার কাম্য থাকবে। কারণ দ্রুত যদি এই প্রক্রিয়াগুলো শেষ না হয়, তাহলে আমাদের জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আলোচনায় আসার পর গা ঢাকা দেন মতিউর। 23 জুন তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে সংযুক্ত করে সরকার। কর্মকর্তারা জানান, মতিউর কর্মস্থলে যোগ দেননি, বাহক দিয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু বিধিসম্মত না হওয়ায় কার্যকর হয়নি। টেলিফোন করেও মতিউরকে না পাওয়ায় তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, 60 দিনের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে মতিউরকে বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভারত বিরোধিতার জবাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সুসম্পর্ক থাকায় দিল্লির কাছ থেকে ঢাকার প্রাপ্তিও অনেক। কয়েকটি মহল সম্প্রতি হওয়া সমঝোতাগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি তার। অন্যদিকে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভারত বিরোধিতা ভুল পথ। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো সহ সমঝোতা স্মারক পাশ হয় 10টি। এরপর থেকেই কিছু প্রসঙ্গে বিরোধিতা করে আসছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির উদ্বোধন করে এ বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। যারা ভারত বিরোধিতা করছে তারা ভুল করছে বলেও মত তার। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোন বন্ধুত্ব একই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসে একে আব্দুল মোমেন জানান, ভারতের কাছ থেকে এরই মধ্যে বেশ কিছু সুবিধা আদায় করেছে বাংলাদেশ। তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর সমাধানও হবে শিগগিরই। আমাদের এই সুসম্পর্ক হওয়ায় আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করব। কঠিন জিনিস, পানি বন্টনের ভাগাভাগি আমরা করেছি, আমরা আমাদের সমুদ্র সীমা নির্ধারণ, এগুলো তো বড় অর্জন। হ্যাঁ, ভারতেরও অনেক অর্জন। তাদের ইস্টার্ন বর্ডার নিয়ে চিন্তা করতে হয় না, তাদের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয় না। ভারতের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকগুলো নিয়ে নানা মহল অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন আব্দুল মোমেন। তাদের দেশেরও মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন সহ নানা ইস্যুতে বাংলাদেশ এখনও বঞ্চিত, আর সে অধিকার আদায়ে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম দলের এক অনুষ্ঠানে দেশের স্বার্থ রক্ষায় সরকারকে আরও আন্তরিক হওয়ারও আহ্বান জানান তিনি। তার অভিযোগ, ভারত একের পর এক সুবিধা নিচ্ছে, এর বিপরীতে বাংলাদেশকে কিছুই দিচ্ছে না। এছাড়া দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধু দুর্নীতি নয়, এখন দুর্নীতিবাজদের আশ্রয় দেয়া হচ্ছে। আর এই সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানান এই বিএনপি নেতা। ভারত বিরোধী ইস্যু বিএনপির নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি। বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে, আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছেন, চাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়েই কথা বলছে। জাতীয় রাজস্ব বোর্ডের সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে আবেদন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। শিগগিরই এই আবেদন করা হবে আদালতে। তার বিরুদ্ধে 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানা ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কাজী আবু মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সম্প্রতি এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ঘটনার পর আবু মোহাম্মদ ফয়সালের বিষয়টি আবারও গুরুত্ব পায়। বৃহস্পতিবার দুদকের আবেদনে ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। একটা বিশাল একটা শক্তি বা ক্ষমতার অধিকারী তারা ছিলেন, সেই কারণে এবং সেটার মাধ্যমে যেটা করেছেন ক্ষমতা ব্যবহার নিজে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সম্পদের মালিক হয়েছেন। এই প্রক্রিয়াতে তিনি এককভাবে একটি ঘটনা কিন্তু করেন নাই। অন্য দুর্নীতিবাজদের মতো ফয়সালের পালিয়ে যাওয়া ঠেকাতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কথা চিন্তা করছে দুদক। অনুসন্ধানের আগেই যদি সাসপেক্টেড হয়, রিজনেবল হয়, তাকে গ্রেফতারের জন্য বিধি বা আইন সংশোধন করতে হবে। কারণ অনুসন্ধানের আগে কাউকে গ্রেফতার করার অভিযোগ আপনার গ্রেফতার করার আইন নাই। দুর্নীতির টাকা গোপন করতে নামে বেনামে খোলা ফয়সালের 700 ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। স্থাবর সম্পদ জব্দ করার প্রক্রিয়া চালাচ্ছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও তার সহযোগী মতিন আলীকে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, গ্রেপ্তার নেই কেউ। স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের। প্রতিপক্ষের হুমকির কথা পুলিশকে জানিয়েছিলেন আব্দুস সালাম। বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধু ও রাজনৈতিক সহযোগীদের নিয়ে এখানেই বসেছিলেন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম। রাত 8:30টার দিকে চারদিক থেকে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সালাম সহ তার সহযোগী মতিন আলী নিহত হন। স্থানীয়রা জানায়, আগে থেকে হত্যার পরিকল্পনা নিয়ে ওত পেতে ছিল দুর্বৃত্তরা। রাতে লোডশেডিং হলে অন্ধকারে হামলা চালায়। কারেন্ট যাওয়ার পরই আমার চাচার উপরে হামলা হয়। সেখানে ছিল মতিন স্যারের সাথে গল্প করছিল, উনি বাঁচাতে গিয়ে উনিকেও আহত করে। আশরাফ যেভাবে আমার স্বামীকে হত্যা করেছে সেভাবে আমার স্বামীর মতো তাকে আমি ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই। আব্দুস সালামকে এর আগেও হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। এ কথা জানিয়ে স্বজনদের অভিযোগ, পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের যদি ভূমিকা থাকবে, আজ আমার দেওরকে কেন হত্যা হতে হলো, কেন তার জীবন গেল, কেন তাকে বম মারা হলো? পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলছে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছিল। কোনো অশান্তিও ছিল না, কোনো ইয়েও ছিল না, অস্বস্তিও ছিল না, কোথাও ঝগড়াঝাটিও ছিল না। গতকালকে তো হঠাৎ করে একটা ধর মনে হচ্ছে যে পরিকল্পিত হবে। পুলিশ শতভাগে অ্যালার্ট সবসময়। হামলার পরপরই এলাকায় অভিযানে নামে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শনিবার পর্যন্ত ঢাকায় মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হতে পারে রোববার থেকে। এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে। বুধবার পর্যন্ত রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 8 জুন থেকে সিলেটে শুরু হয় ভারী বৃষ্টি। 25 জুন পর্যন্ত গড় হিসেবে 682 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়েছে প্রায় 3 গুণ বেশি, 1999 মিলিমিটার। এবার ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে এমন বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও রোববার থেকে হতে পারে ভারী বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটু দমকা বাতাসও হয়েছে। এখন যে কন্ডিশন, তাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমরা মনে করি যে 30 তারিখের পর থেকে 2 থেকে 3 দিন ঢাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে শনিবার থেকেই। এর ফলে পাহাড় ধসের আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত হবে কয়েকদিন ধরে। এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আজকে থেকে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির কারণে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনালটি 1 মাস ধরে অচল। তাই এলএনজি আমদানি কমায় শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলো চরম গ্যাস সংকটে। বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে, চাহিদার তুলনায় তারা 25 থেকে 30% গ্যাস কম পাচ্ছে। পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে 2 সপ্তাহেরও বেশি। ঘূর্ণিঝড় রেমালে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, যার সংস্কার কাজ চলছে সিঙ্গাপুরে। সচল আরেক টার্মিনাল থেকে দৈনিক মিলছে 500 থেকে 550 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ কমায় গাজীপুরের কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্রা, ড্যামরা, মদনগঞ্জ, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকট প্রকট। কারখানা পুরোদমে সচল রাখতে দরকার 10 থেকে 15 PSI গ্যাসের চাপ। গাজীপুর, মাওনা, রূপগঞ্জ, 2500, নারায়ণগঞ্জ, ফতুল্লা, সাভারের অনেক ইন্ডাস্ট্রিতে গ্যাসের প্রেশার কোথায় 0, কোথায় 2, 3 নেমে আসে। দিনের বেলা, রাতে হয়তো কিছুটা থাকে। শুধু শিল্প উৎপাদনই নয়, রাজধানী ও আশেপাশের এলাকায় সিএনজি স্টেশনেও দিনের বেশিরভাগ সময় মিলছে না গ্যাস। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে অটো চালক সবাই পড়েছেন ভোগান্তিতে। ঈদের পর থেকে সমস্যা, গ্যাস নাই, গেলে দাওয়াই দেয় সিকিউরিটিরা, গ্যাস নাই। যান রাতের বেলা এসেও কামা নাই, আবার 1-150 গাড়ি সিরিয়ালতে 1-2 ঘন্টা সময় লাগে। ঢুকলে হয়তো 100 টাকার 150 টাকার গ্যাস ঢোকে। সকালবেলা হইলেই গ্যাস চলে যায়, সকাল হলে
এছাড়া সারাদিনে গ্যাস আসার কোনো সম্ভাবনা নেই। কয়েক স্টেশন ঘুরে এইখানে লাস্ট আসছে গেছে, কারণ আর গ্যাসও নাই, কোথাও যাওয়ার মতো সুযোগ নেই। স্বাভাবিক সময়ে 1000 MMCF এলএনজি ও দেশীয় সহ প্রায় 3100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় তিতাস বিতরণ করে 1800 থেকে 1900 ঘনফুট গ্যাস। কর্ণফুলি আছে, ওখানে বাখরাবাদ আছে, তারা তো ওইদিকে কোনো গ্যাস খুব কম, চিটাগাং তো গ্যাস নাই। তো ওই গ্যাসটা কিন্তু ওরা ওদের মোটামুটি 300 থেকে 400 মিলিয়ন গ্যাস ওদের লাগে। এই হিসাবে যে 500 মিলিয়ন গ্যাস কাট হয়েছে, আমার মোটামুটি 400 মিলিয়ন আমার কাছ থেকে চলে গেছে, মানে আমার কাট হয়ে গেছে। আমার গ্রাহকরা খুবই উদ্বিগ্ন। খালাসের সক্ষমতা কমায় স্পট বা খোলা বাজারের এলএনজি আমদানি আপাতত বন্ধ আছে। পেট্রোবাংলা জানায় জুলাই মাসের মাঝামাঝি সামিটের টার্মিনালটি সংস্কার শেষে দেশে ফিরবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল পিএলসি ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুতগতি ইন্টারনেট সেবা চালু হয়েছে। 2 মাস পর শুক্রবার দুপুরে ইন্টারনেট সেবা চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাবমেরিন কেবলসের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ। জানান, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্রের তলদেশে 20 এপ্রিল কেবল কেটে যাওয়ায় বন্ধ ছিল সিমিউই 5 কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের দ্রুতগতির ইন্টারনেট সেবা। সিমিউই 4 থেকে দুদিনের মধ্যেই সিমিউই 5-এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সাথে যুক্ত করা হবে। 2017 সালের 6 জানুয়ারি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 1.6 টেরাবাইট গতির ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ।